আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ফায়েদ। আমরা ধারাবাহিকভাবে তোমার ফাইনাল প্রফের 3টা সাবজেক্টের প্রিপারেশন কীভাবে নিবা সেটা নিয়ে আসলে আমরা কথা বলতেছিলাম। তো আমাদের অলরেডি মেডিসিন নিয়ে কথা বলা শেষ, তো এখন আমরা সার্জারি নিয়ে একটু কথা বলব। তো ফাইনাল প্রফে যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টের মধ্যে সার্জারি সবচেয়ে ভাস্ট, এবং সার্জারির যেটা একটা বিগ প্রবলেম হলো যে সার্জারিতে দেখা যায় কোনো গাইডলাইন পাওয়া যায় না। ঠিক আছে, সার্জারির মেইন প্রবলেম বলতে গেলে এটাই যে সার্জারি আসলে কোনো গাইডলাইন পাওয়া যায় না। এবং বিভিন্ন মেডিকেলে, যেমন ঢাকা মেডিকেলের যদি আমি কথা বলি, ঢাকা মেডিকেলে মেডিসিন, সার্জারি, গাইনি 3টা সাবজেক্টের মধ্যে দেখা গেছে যে সার্জারিতে পাস করাটা একটু রিলেটিভলি মোর ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস সার্জারি নিয়ে তোমাদের আসলে অ্যাজ আ হোল জানতে হবে। আচ্ছা, তো সার্জারি যখন পরীক্ষা দিবা, সার্জারি পরীক্ষার আসলে 2টা পেপার, সার্জারি পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1-এ হলো সার্জারি অ্যাজ আ হোল, পেপার 2টা হলো আই অ্যান্ড ইএনটি নিয়ে। হ্যাঁ, 2টা পরীক্ষা আলাদা 2টা দিনে হয়। ওকে, তো সার্জারির আসলে প্রবলেমগুলো কোন জায়গায়? সার্জারির 1 নম্বর প্রবলেম যেটা আমি তোমাদের বললাম যে আসলে কোনো গাইডলাইন পাওয়া যায় না, এবং মেডিসিনে যেরকম সব জায়গাতেই একটা না একটা বইকে ওনারা রেফারেন্স হিসেবে ধরেন, সার্জারিতে আসলে ব্যাপারটা নাই। সার্জারিতে যেটা প্রবলেম যে সার্জারি যেটা প্রবলেম যে দেখা যায় যে এক এক স্যার এক একভাবে এক এক জিনিস দেখতে চায়, এবং এই প্রবলেমটা আমাদের ঢাকা মেডিকেলেও আসলে ছিল। স্যাররা এক একটা জিনিস নিজেদের মতো করে দেখতে চাই। আচ্ছা, তো এটা হলো বেসিক্যালি সার্জারির প্রবলেমগুলো। হ্যাঁ, তো সার্জারি যখন পড়া শুরু করবা, যে হোয়াট আর দ্য বুক লিস্ট যেটা নিয়ে আসলে তোমার সার্জারিটা পড়া উচিত, তাহলে সার্জারি যখন পরীক্ষা দিবা বা তুমি যখন সার্জারির কথা মাথায় রাখবা, তোমাকে মাথায় রাখতে হবে যে সার্জারি পরীক্ষায় দেয়ার ইজ আ হিউজ রিটেন সিলেবাস, এবং এই রিটেন সিলেবাসটা অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, এর বাইরে তোমার লং কেস আছে, এর বাইরে তোমার শর্ট কেস আছে, এবং এর বাইরে তোমাকে বোর্ড ভাইভা ফেস করতে হবে। তাহলে অ্যাজ আ হোল যদি আমাকে বলতে বলো যে ভাইয়া সার্জারির একটা টেক্সট বুক আমরা পড়তে চাই, যে হোয়াট ইজ দ্য মেইন টেক্সট বুক ফর সার্জারি, এই ক্ষেত্রে 2টা বই তুমি হাতে রাখতে পারো। একটা হলো এসআরবির ম্যানুয়াল অফ সার্জারি, আরেকটা হলো মাখনলালের বেড সাইড ক্লিনিক্স ইন সার্জারি। আমি ব্যক্তিগতভাবে বেড সাইড ক্লিনিক ইন সার্জারিটা পড়ছিলাম, বইটা আমার কাছে মানে অনেক ভালো লাগতো। এটার কারণটা হলো যে যে কোনো টপিক ওখানে যে দেওয়া, ওটা দেওয়া হলো তোমার কোয়েশ্চেন অ্যান্সার ফর্মেট। তো তোমাকে কি শিখাচ্ছে এবং সেটা কেন শিখাচ্ছে তুমি সেটা সাথে সাথে জেনে যাইতা। ঠিক আছে, আচ্ছা, তো এসআরবি এবং মাখনলালের মধ্যে এসআরবি বইটা রিলেটিভলি ইয়াং। তোমাদের ইভেন প্রফেসরও যারা আছেন সবাই দেখবে এসআরবি কোনো না কোনো সময় পড়ছেন। হ্যাঁ, কিন্তু স্যারদের মানে এসআরবি বা মাখনলাল কোনোটাই রেফারেন্স বুক হিসেবে ইউজ করা যায় না, স্যাররা নেয় না। তোমাকে যদি জিজ্ঞেস করে এই জিনিসটা কই পাইছো, তুমি যদি বলো স্যার এসআরবিতে পাইছি, তাহলে ওনারা একটু রাগ করেন। হ্যাঁ, আচ্ছা, আর মাখনলাল বইটা যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার ফর্মেটে দেওয়া, এটা তোমাদের জন্য পড়াটা ইজিয়ার। এবং মাখনলাল রিলেটিভলি নতুন বই। হ্যাঁ, এখন খুব সম্ভবত 4th বা 5th এডিশন চলে। তো যেহেতু এটা নতুন বই, দেখবা যে ম্যাক্সিমাম তোমাদের যারা পড়ায় রেজিস্টার সিএ, হ্যাঁ, ওনারা মাখনলালের সাথে ইউজড। ঠিক আছে, তাহলে মেইন টেক্সট বুক হলো মাখনলাল অথবা এসআরবির যে কোনো একটা। সেকেন্ডলি, ক্লিনিক্যাল এক্সামিনেশনের বই, দ্যাট মিনস শর্ট কেস, লং কেস কোত্থেকে পড়বা। তো লং কেস মাখনলালে খুব সুন্দর করে দেওয়া আছে, লং কেসের ক্রস মাখনলাল থেকে দেখলেই মোর দ্যান এনাফ। শর্ট কেসের জন্য পুরো বাংলাদেশে 2টা বই খুব অহরহ চলে, একটা নরম্যান ব্রাউজের আর একটা হলো তোমার হ্যামিল্টন বেইলি। তো আমি ব্যক্তিগতভাবে 2টা বই ফুল পড়ছি। তো হ্যামিল্টন বেইলিটা আমি বেশি পছন্দ করতাম, এবং হ্যামিল্টন বেইলির যে অথার এবং বেইলিয়ান লাভের যে অথার, দুইজন হলো সেম। ঠিক আছে, তো 2টা বই পড়তে পারো, হ্যামিল্টন বেইলিটা একটু বেটার। এখন হ্যামিল্টন বেইলি বা নরম্যান ব্রাউজ যখনই পড়বো, এখানে দেখবা যে ইন্ডিভিজুয়াল শর্ট কেস নিয়ে খুব বেশি কিছু লেখা নেই। ধরো কথার কথা তুমি নিউরোফাইব্রোমা নিয়ে অনেক ডিটেলস করতে চাচ্ছ, তুমি কোত্থেকে পড়বা? তো এটা তোমাকে পড়তে হবে, এস দাসের একটা বই আছে, একটু পুরান বই, এস দাস শর্ট কেস অফ সার্জারি। হ্যাঁ, এই বইটা থেকে দেখতে পারো। আচ্ছা, এরপরে আসো যদি তুমি বলতো যে ভাই আমি একটা গাইড পড়তে চাই, গাইড কোনটা পড়বা?
গাইড হিসেবে এন্ডেভার গাইডটা যথেষ্ট ভালো লেখা, ওনাদের ম্যাক্সিমাম রেফারেন্স থেকে নেওয়া, বেরিলাভ থেকে নেওয়া, তাহলে এন্ডেভার গাইডটা তোমরা দেখতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, পুরো সার্জারি নিয়ে আমি কথা বলে ফেলছি পেপার 1-এর প্রিপারেশন নিয়ে, কিন্তু আমি বেরিলাভের কথা একবার বলিনি। তাহলে এটা কেন? কারণ হলো যে সার্জারি পরীক্ষায় বেরিলাভের রোল অত বেশি না, এবং জিনিসটা আমি খুব জেনে শুনেই কথাটা বলা, ঠিক আছে? আচ্ছা, আমাদের ঢাকা মেডিকেলে ধরো সার্জারিতে অনার্স পাওয়া সবচেয়ে কঠিন ছিল, হ্যাঁ। তো আমাদের টোটাল আমাদের ব্যাচ থেকে 5 জন আমরা সার্জারিতে অনার্স পাই। যে 5 জন অনার্স পায় তার মধ্যে 2 জন জীবনে বেরিলাভ পড়েই নেয়, ঠিক আছে? কিন্তু 2 জনেরই অনেক ভালো বেসিক ছিল, এবং বাকি যে বইগুলো কথা বললাম সেগুলো তারা অনেক ভালো পড়ছে। এখন বেরিলাভ ইজ নট অ্যান আন্ডারগ্র্যাড ওরিয়েন্টেড বুক, পড়াটা খুব টাফ, এবং ডিরেক্টলি বেরিলাভ থেকে খুব বেশি কিছু আসে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? বেরিলাভ কেউ যদি পড়তে চাও, মোস্ট ওয়েলকাম। এটা অবভিয়াসলি সার্জারির বেসিক অনেক বাড়ায়, কিন্তু একই সাথে এটা যে পরীক্ষার জন্য একদম এটা না পড়লে তুমি পাস করবে না বা ভালোও করতে পারবে না, ব্যাপারটা একদমই এরকম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি কথাবার্তা। নেক্সটে আসলে আমরা রিটেন নিয়ে একটু কথা বলবো। যে ধরো ভাইয়া এখন আমি রিটেনের জন্য পড়তে চাই সার্জারি, আমি তাহলে কীভাবে আগাবো? তাহলে রিটেনের জন্য যদি তোমাকে চিন্তা করতে হয়, সার্জারি রিটেন ইজ লাইক দ্য মোস্ট ভাস্ট, ঠিক আছে? এবং এটার একটা ব্যাপার হইলো যে স্যাররা যখন যা ইচ্ছা মনে করেন ওনারা দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা কেন? এটা কারণটা হইলো যে আমরা যখন ফাইনাল প্রপ দিই, আমার মনে আছে স্যাররা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছিল, ঠিক আছে? এবং তোমরা যদি কেউ 2021 সালের 21শে নভেম্বরের কোয়েশ্চেন দেখো, দেখবা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তারপরে একটা ধরো শর্ট ফর্ম, ধরো ইআরসিপির ফুল ফর্ম কী, হ্যাঁ, লুটসের ফুল ফর্ম কী, তারপর ইএসডাব্লিউএল এর ফুল ফর্ম কী, হ্যাঁ, এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল যেখানে ওনারা 7টা বা 8টা সেন্টেন্স দিয়েছিল এবং বলছে এগুলোর ফুল ফর্ম কী। এখন অ্যাজ অ্যান এক্সাম ফরম্যাট তুমি তো আসলে এগুলো দিতে পারো না, কিন্তু স্যাররা দিচ্ছে, ঠিক আছে? তাহলে রিটেনটা খুবই 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 ভেজাইলাম, হ্যাঁ, খুবই ভেজাইলাম, ঠিক আছে? এবং আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম, আমি ধরো জেনারেল সার্জারি সার্জারির রিটেনের ধরো প্রিপারেশন নেওয়া, আমি বলতাম যে এটা আসলে কোনো দরকার নেই, তোমাকে সার্জারি রিটেন পড়া তোমাকে পুরো সার্জারি নিয়ে একটা ওয়াইড এবং একটা ভাস্ট নলেজ রাখা, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে আমি যখন ফাইনাল প্রপ দিচ্ছি, এর আগে আমি সার্জারি রিটেন অত বেশি দেখতাম না, কারণ আমি কনফিডেন্ট ছিলাম যে যেই টপিকই আসুক না কেন আমার এটা নিয়ে ওয়াইড নলেজ আছে, আমি কিছু একটা লিখে দিয়ে আসতো, তাই আমি এটা পড়তে চাইতাম না আর কি, কারণ স্যাররা কী দিবে এটা আসলে কোনো ঠিক ঠিকানা ছিল না। আচ্ছা, তোমরা যদি গাইড দেখো, গাইডে দেখবা যে জেনারেল সার্জারি 300 সামথিং পেজ, হ্যাঁ, 305 বা 312 এরকম সামথিং পেজ, নতুন গাইডগুলোতে বাড়তে পারে, আমার গাইডে 300 একটু বেশি ছিল আর কি। তো আমার এক বড় ভাই তখন বলছিল যে জেনারেল সার্জারি এত ভাস্ট যে এই পুরো জেনারেল সার্জারি 300 প্লাস যে গাইডের পেজ, এখান থেকে এখন পর্যন্ত ধরো 2023-24-এর তো একটা 23-এর ফাইনাল প্রফ পর্যন্ত, ধরো এখন পর্যন্ত এই 300 পেজের মধ্যে থেকে 60 থেকে 70 পেজের উপর কোয়েশ্চেন হয়েছে, বাকি পেজ এখনো আনটাচড, এগুলো কোনোদিন কোয়েশ্চেনে আসে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এইটাকে তোমাকে এইভাবেই ট্রিট করতে হবে যে জেনারেল সার্জারি পার্ট 2 অনেক ফাস্ট, হ্যাঁ। তারপরে যখন পরের সার্জারিতে যাবা, ধরো জিআই ট্র্যাক্টের সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, হ্যাঁ, সার্জারির বাকি প্রিন্সিপালগুলো, এগুলো থেকে কোয়েশ্চেন মোরলেস কমন আসা যায় বা কমন পাওয়া যায়, কিন্তু জেনারেল সার্জারিতে দেখবা কোয়েশ্চেন কোনো রকম কমন আসে না। তাহলে রিটেন পড়ার টেকনিক এগেইন সিমিলার, তুমি ফার্স্টে ডিউ কোয়েশ্চেনগুলো একটু দাগাই নিবা, ডিউ কোয়েশ্চেনগুলো একটু বেশি ফোকাস দিয়ে পড়বা, এবং সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, যেটা আমি ফলো করতাম আর কি, একটা কোয়েশ্চেন প্রফে 3 বার আসলে সেটাকে 1 স্টার, 3 থেকে 6 বার আসলে 2 স্টার, মোর দ্যান 6 টাইম আসলে 3 স্টার, হ্যাঁ। এইভাবে আসলে আগানোটা ভালো, মার্ক করে নেওয়া। কিন্তু জেনারেল সার্জারি বা সার্জারি পেপার 1-এর রিটেনের ক্ষেত্রে কেউ কখনো সিলেক্টিভ হইতে যাবে না, কারণ একটা বিরাট মারা খাওয়া, ঠিক আছে? তো এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমি সিলেক্টিভ হব না ভাই, আমি সবই পড়বো, এবং রিটেনে ভালো মতো একটা ফোকাস করা উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে রিটেন নিয়ে মোটামুটি এতটুকুই। রিটেন নিয়ে এখানে স্পেশাল কথা লেখার কিছু নাই। যেমন সার্জারিতে আমি তোমাদের বলছিলাম যে সার্জারিতে অনেক রকম এক্সট্রা কথা জানতে চাই স্যাররা, যে হাউ উইল ইউ অ্যাসেস, হাউ উইল ইউ ইভ্যালুয়েট।
সরি মেডিসিনে এরকম জানতে চায় যে হাউ উইল ইউ অ্যাসেস দ্য পেশেন্ট, হাউ উইল ইউ ইভ্যালুয়েট দ্য পেশেন্ট, হ্যাঁ। কিন্তু সার্জারিতে এরকম না, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর ভেরি ক্লিন কাট। কিন্তু প্রবলেম যেটা হয় যে প্রতি বছরই ওরা এমন এমন কোয়েশ্চেন অ্যাড করে যেটা গাইডে নাই, অনেক সময় ডিরেক্ট বেরিগ্রাফ থেকে দেয়, ঠিক আছে। যেমন আমরা যখন প্রব দিই তার আগের বছর একটা কোয়েশ্চেন আসলো যে হোয়াট উইল বি দ্য পজিশন অফ মেশ ইন এ হার্নিয়া সার্জারি, ঠিক আছে। এটা ধরো 5টা পজিশন আছে, হ্যাঁ, মেশ কোথায় দিবা। এখন এটা তুমি এক বাক্যে লিখলে মোটামুটি নাম্বার পায় যাবা, কিন্তু বেরিলাভে একদম 5টা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো বেরিলাভ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দিচ্ছে, হ্যাঁ। তো এটা একটা প্রবলেম আর কি, ঠিক আছে। সার্জারি রিটেন নিয়ে আসলে রিটেনের মতো করে পড়াটা এভাবে ঠিক না, কারণ রিটেনে শুধু তুমি রিটেন বেস করে পড়তে গেলে তুমি আসলে মারা খাবা এবং প্রিপারেশন কখনোই এনাফ হবে না। আচ্ছা, তো রিটেনটা নিয়ে আমি পরে আবার একটু কথা বলবো, কারণ আমি আসলে রিটেনের প্রিপারেশন কীভাবে নিয়েছিলাম সেটা বলার জন্য। আচ্ছা, এরপর আসো অসপি। অসপিতেও সিমিলার, অসপি সার্জারি, অসপি অনেক বেশি স্ট্রাকচার। ধরো কন্ট্রাস্ট এক্সরে থাকে, নর্মাল এক্সরে থাকে, অ্যাপ্লায়েন্স থাকে, ঠিক আছে। এটার প্রোফর্মাটা আস্তে আস্তে জেনে যাবে, আমি হয়তো প্রোফর্মাটা মানে উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিও যখন তোমরা দেখবা উপরে দেখবা যে অসপির প্রোফর্মাটা দেখা যাচ্ছে। আচ্ছা, অসপি পড়বা কোত্থেকে? অসপি হলো ওই যে সোহরাওয়ার্দীর মুসাব্বির ভাইয়ের একটা নোট আছে, আমাদের ঢাকা মেডিকেলেরও একটা নোট আছে, আমার এক ব্যাচমেট আবরারের বানানো, এই দুইটা ছাড়া আর কোনো কিছু দেখতে যাবো না। ফাইনাল পর যখন অসপি দাও দেখবা যে কিছু প্রসিজিয়ার স্টেশন থাকে, এই প্রসিজিয়ার স্টেশনে মানে প্রতি বছরের এরকম একটা গুঞ্জন রটে যে এইবার তোমার গাউন পরা দিবে, অথবা এইবার হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড বা সার্জিক্যাল ওয়াশ নেওয়াটা দিবে, অথবা তোমার সুচার করতে দিবে, হ্যাঁ। এটা নিয়ে অনেকে প্যারা খায় এবং আমরা অনেক মেসেজ পাই যে ভাইয়া এরকম দিলে কী করবো, কোত্থেকে পড়বো। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সার্জারির গাউন পরাটা দিতে পারে, গাউন পরাটা এত ইম্পসিবল না, কিন্তু গাউন পরাটা দিলে এতগুলো ভাঁজ করা গাউন আনবে কোত্থেকে। ধরো ঢাকা মেডিকেলের মতো জায়গায় যেখানে ডেইলি অহরহ প্রচুর অপারেশন হয়, আমি যদি কালকে যাই বলি আমাকে 100টা গাউন দেন, দিতে পারবো না। তুমি 200 জনের পরীক্ষা নিতে গেলে 200টা গাউন লাগবে, কোত্থেকে দিবে। তারপরে হ্যান্ড ওয়াশের যে কথাটা বলে, হ্যান্ড ওয়াশটা কেন ইম্পসিবল, কারণ তোমাকে তো আর ওটির তোমার অসপি হবে তোমাদের একটা এক্সাম হলে, হ্যাঁ, এবং ডিউর সব মানে ইয়েতে অসপি দেখবে সিমিলার, হ্যাঁ। তো তো তোমার জন্য আলাদা করে তারা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করবে কোত্থেকে। তারপর সুচারটাও করা সম্ভব না, কারণ সুচারটা করতে গেলে অনেক বেশি মানে জিনিসপাতি লাগে। তো তুমি সুচার দিবা, ওটা একটা সুচার কিট লাগে, যেটা ধরো অন্তত তোমাদের 200 জনের পরীক্ষা নিতে গেলে অন্তত 20টা কিট লাগবে, এটা অনেক এক্সপেন্সিভ। তারপরে সুতা আনা, নিডল হোল্ডার আনা, তো কেউ এত ভেজাল করতে চায় না। তো প্রতি বছরই ফাইনাল প্রফে অসপিতে একটা জিনিসই মানে 2টা জিনিসই থাকে, একটা হলো কিভাবে একটা নিডল হোল্ডার লাগাবা, আরেকটা থাকে যে কিভাবে তুমি গ্লাভস পরবা, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি অসপির আমি প্রোফর্মাটা দিয়ে দিব, ইটস ভেরি ইজি টু টার্গেট আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ভাইভা নিয়ে বা ভাইভা ফরম্যাটটা নিয়ে, এটা জানা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন ফাইনাল প্রফ দিতে যাবা সকালবেলা একদম যাবা, যেটা তোমাকে প্রথমেই বেড ধরাই দিবে, ঠিক আছে। তো বেড ধরাই দিলে তুমি তোমার লং কেসগুলো সম্পর্কে জেনে যাবা, হ্যাঁ। এবং লং কেসগুলো ফেয়ারলি টিপিক্যাল, মেডিসিন অনেক হাবিজাবি লং কেস দেয়, সার্জারিতে এত কিছু দেওয়ার সুযোগ নেই। আমাদের স্যাররা একটা কথা বলতেন যে তোমাদের ম্যাক্সিমামের সার্জারি ফাইনাল প্রফ পরীক্ষা ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস, এই দুইটা দিয়ে শেষ হয়ে যাবে। দ্যাট মিনস 70%-এর পরীক্ষা ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস দিয়ে শেষ হয়ে যাবে। আমাদের ঢাকা মেডিকেলে যেহেতু আমাদের এইচওডি ম্যাডাম উনি ওনার স্পেশালাইজেশন হলো ব্রেস্ট সার্জারি, তো আমাদের ঢাকা মেডিকেলে কার্সিনোমা ব্রেস্ট অনেক বেশি পাইতাম আমরা, ঠিক আছে। সিএ ব্রেস্ট অনেক বেশি পাইতাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই কয়েকটা হলো মানে তোমার মেইন ভেজাল আর কি, যে ক্রনিক কোলেসিস্টাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, কার্সিনোমা ব্রেস্ট, এগুলো নিয়ে তোমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। এবং এগুলোর হিস্ট্রি তোমার একদম খুবই সুন্দর করে জানা উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো লং কেস নিয়ে ডিসকাশন একটা বিগ পার্ট, মনে রাখবা লং কেসের প্রপার ডিসকাশন দুনিয়ার এখন পর্যন্ত কোনো বইয়ে আমি পাই নাই। ধরো অনেকে তোমরা দেখবা যে লং কেসের জন্য বই পড়ো, যেমন সিনপসিসের একটা বই আছে, ঠিক আছে। এটা কাদের জানি বানানো, আমি এক্সাক্ট জানি না, পড়ছিলাম প্রফের আগে। তো ওইখানে যেমন ক্রনিক কোলেসিস্টাইটিসের সাথে ফিভার অ্যাসোসিয়েটেড করা, তো এইগুলো পুরা ফালতু কথাবার্তা, হ্যাঁ। তো এইগুলো আসলে বলতে যাই পোলাপাইন পরীক্ষায় খারাপ করে। লং কেস গুলা এবং লং কেসগুলো সাজানো গোছানো কোথায় আছে
এগুলো আমরা যখন ফাইনাল প্রফ দিই আমি ঢাকা মেডিকেলে, তো আমাদের তখন ছিল তোমার লং কেসগুলো আমরা গুছাইছিলাম। তাহলে এইটার আমি তোমাদের লিঙ্কে, এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যে লং কেসগুলো গুছানো লং কেস, ঠিক আছে? ওইখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিবা ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল লং কেসের কথাবার্তা। দ্বিতীয়তে আসো, তুমি যখনই লং কেস দিচ্ছ আস্তে করে দেখবা যে শর্ট কেস শুরু হয়ে যাবে, ডেকে ডেকে শর্ট কেস নেই। তো শর্ট কেস ঢাকা মেডিকেলে চারটাই থাকতো, দ্যাট মিনস আলসার, হার্নিয়া, লাম্প আর থাইরয়েড, এই চারটা ঢাকা মেডিকেলে মানে সবসময় থাকতো। চারটা কারো করা লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানে যে কোনো দুইটা তোমার করা লাগতে পারে, ঠিক আছে? যে কোনো দুইটা। হ্যাঁ, যেমন আমি যখন ফাইনাল প্রফ দিই আমি থাইরয়েড আর হলো একটা আলসারের উপর এক্সামিনেশন দিছিলাম, ঠিক আছে? তো তো অনেকে এরকম তোমার লাম্প অ্যান্ড হার্নিয়া দিচ্ছে। তো এটা সাররা মিক্স, সাররা যে কোনো ভাবে যে কোনো সিকোয়েন্সে তোমার পরীক্ষায় নিতে পারে। তুমি যখনই লং কেস দিচ্ছ তখনই আসলে তোমার ইয়েটা নিয়ে নিবে, সাররা শর্ট কেসটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে ওনারা একটু ব্রেক টাইম দেয়, এরপরে লং কেসের ভাইভাটা শুরু হয়। আর লং কেসের ভাইভা শুরু হওয়ার পরে লং কেসটা শেষ হয়ে যায়, এরপর ওনারা আবার একটা ব্রেক টাইম দেয়। যেমন আমরা যখন পরীক্ষা দিই আমাদের ভাইভা শুরু হয়েছে 1:30 বা 2টার পরে, তো আমাদের খাবার দিচ্ছে, আমরা রেস্ট টেস্ট করছি, তারপরে ভাইভা শুরু করছি, ঠিক আছে? তো এটা মানে মেডিসিন ফাইনাল প্রফটা যেমন অনেক হেকটিক মনে হবে, সারাক্ষণ দৌড়াচ্ছ। যেন আমি কখন 8টা বাজে ঢুকলাম, 3টা বাজে কখন বের হয়ে গেছি, 3টা বেজে গেছে আমার খেয়ালও নাই। কিন্তু সার্জারি এরকম না, ইটস ভেরি সিকোয়েন্সিয়াল, ঠিক আছে? আচ্ছা, এবং বোর্ড ভাইভা সাধারণত 2টা বোর্ড থাকে, 2 বোর্ডে সারা কার্ড তুলে প্রশ্ন করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো যে এই যে ভাইভা, এই ভাইভার টপিকগুলো তুমি পড়বা কোত্থেকে, ঠিক আছে? ভাইভার টপিকগুলো তুমি পড়বা কোত্থেকে, স্পেশালি ধরো শর্ট কেস বললাম, লং কেস বললাম, তারপর বোর্ড ভাইভা বললাম, ঠিক আছে? তো সবার আগে আসি বোর্ড ভাইভা নিয়ে। বোর্ড ভাইভা সার্জারিতে ধরো তোমার বোর্ড ভাইভা সার্জারিতে ধরো মানে খুবই স্পেসিফিক, এবং প্রতি মেডিকেল কলেজে কার্ড কোয়েশ্চেন আছে। তোমরা ঢাকা মেডিকেলের আসলে কার্ড কোয়েশ্চেনটা তো মানে হয়তো ম্যাক্সিমাম ঢাকা মেডিকেলের যারা আছে তারা এই ভিডিওগুলো দেখবা। তো ঢাকা মেডিকেলে যে কার্ড কোয়েশ্চেন সেটা তো অনেক, প্রায় 650 কার্ড। আমরা যে যখন পরীক্ষা দিই তখন আমরা 650 কার্ড মানে পাওয়া গেছে আর কি তখন পর্যন্ত। এর একটা হিস্ট্রি আছে, হিস্ট্রি একটু বলি। তাহলে আমরা যখন প্রথম পরীক্ষা দিই তখন কার্ড কোয়েশ্চেন পাওয়া যেত, কিন্তু এই কার্ড কোয়েশ্চেনের কোনো অ্যান্সার ছিল না, ঠিক আছে? ধরো আগে খোঁজ করলে দেখবা K70 ব্যাচের কার্ড কোয়েশ্চেন, তারপর 71 ব্যাচের আরেকটু কিছু কার্ড কোয়েশ্চেন নতুন অ্যাড হয়েছে, এভাবে আগাচ্ছিল আর কি। তারপর হাতে লেখা সলভ ছেলেদের যে হল ফজলারবি হলে পাওয়া যেত, ঠিক আছে? তো এরপরে আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা 8 থেকে 9 জন মিলে কার্ড কোয়েশ্চেন ভাগ করে এগুলো মানে রিটেন অবস্থায় আনার আসলে প্রস্তুতি নেওয়া হয়, যে সবগুলো কার্ড কোয়েশ্চেন টাইপ করা কার্ড কোয়েশ্চেন। এরপরে আমাদের এক ব্যাচমেট ওটাকে কম্পাইল করে একটা কার্ড কোয়েশ্চেন বানায়। হ্যাঁ, যেই বইটা বা যেই পিডিএফটা তোমরা এখন মানে দেখবে যে অনেক বেশি ছড়ানো। তাহলে তোমরা যদি কেউ ঢাকা মেডিকেলের নাও হয়ে থাকো, স্টিল তোমাদের ঢাকা মেডিকেলের ওই 650 কার্ডটা পড়া উচিত। কেন পড়া উচিত? কারণ ওই 650 কার্ড পড়ার পরে মানে সার্জারির বেসিক্যালি আর কিচ্ছু বাকি থাকে না। দ্যাট মিনস ওই 650 কার্ড তোমার পড়া হয়ে গেলে শর্ট কেস বলো, লং কেস বলো, রিটেন বলো, বেসিক্যালি রিটেন একদম ফুল পড়া হয়ে যায়। আমি তো 650 কার্ড আমি মনে হয় 10 বারের উপরে পড়ছিলাম। আমার রিটেন মানে আমি মানে গাইড ধরতামও না, কারণ বেসিক্যালি এমন কোনো জায়গা ছিল না যেটা সম্পর্কে আমি জানতাম না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো লং কেসের জন্য বললাম যে আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে পড়া। স্টিল লং কেসটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, লং কেসটা খুবই ডিফিকাল্ট ইন দ্য সেন্স দ্যাট এটা একটা ভালো প্রিপারেশন নেওয়াটা টাফ, ঠিক আছে? কারণ তোমরা কোথা থেকে কোথায় কোয়েশ্চেন করবে এটা এক্স্যাক্টলি বুঝবাও না। হ্যাঁ, আচ্ছা, আর শর্ট কেস নিয়েও অনেক ডিটেলসে পড়া উচিত, স্পেশালি ধরো আলসার, হার্নিয়া, লাম্প। হার্নিয়া নিয়ে মোরাললেস সব জায়গায় ভালো লেখা আছে, আলসার নিয়ে সবার খুব প্রবলেম। ধরো একটা হিলিং আলসার, একদম গ্র্যানুলেটিং টিস্যু দেখা যাচ্ছে, এটাও যদি তোমাদের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হয় তোমরা উল্টাপাল্টা বলো যে ভাইয়া উন্ড সোয়াব নিব, হ্যাঁ রেগুলার ড্রেসিং করব, এগুলোর আসলে দরকার নেই। তাহলে প্রত্যেকটা জিনিস হবে টেইলার, মানে কি আছে কি থাকবে সেই অনুযায়ী তুমি দেখে নিবা, ঠিক আছে? তো আমার সার্জারির তো একটা কোর্স আছে, সেটা হলো কমপ্লিট সলিউশন অফ সার্জারি, যেখানে ধরো টোটাল 66-এর উপরে ক্লাস নিছি। ওইটা রিটেন ভাইভা সব ডিল করে, রিটেন ভাইভা অসপি সব ডিল করে। তো
ওইটা চাইলে দেখতে পারো। ওটা মানে এখন পর্যন্ত আমরা মনে হয় সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে 600 রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, ঠিক আছে। তো এবং এখন পর্যন্ত প্রায় 630-640 জন মানুষ প্রায় রেজিস্ট্রেশন করে ফেলছে। এবং পুরো বাংলাদেশে ইট ইজ লাইক মোস্ট প্রবাবলি ইট ইজ দ্য পায়োনিয়ার সার্জারি ব্যাচ আর কি ফর আন্ডারগ্র্যাড। ওটা মানে ইজ দ্য মাস্ট টু ডু। হ্যাঁ, আর কারো যদি মনে করা যায় ভাইয়া প্রফ সামনে টাইম নেই, আমি শুধু শর্ট কেস লং কেসটা দেখতে চাই, তাহলে শর্ট কেস লং কেস সাথে রিটেন কোয়েশ্চেন সলভেরও একটা ক্লাস আছে। সেটা হলো সার্জারি শর্ট কেস আর লং কেস একটা মানে কোর্স আছে আমার, ওটা একটু লিমিটেড টাইমে করা যায় ওটার ক্লাসগুলো, তো ওইটা তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই রিসোর্সগুলো মানে জেনে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ সার্জারিতে নাহলে অনেক প্রবলেম হয় আর কি। আচ্ছা, ওকে, তো ভাইবার ব্যাপারে মোটামুটি এতটুকুই। এখন আসো যে আমার প্রফ জার্নি, আমি যখন পরীক্ষা দিই আমার কী কী ছিল। তো প্রফ যখন দিবা দেখবা যে লং কেসটা তো এগেইন যেটা সাজানো গুছানো অনেক ইম্পর্টেন্ট। তো আমি ধরো অবস্ট্রাকটিভ জন্ডিস বলো বা ক্রনিক কোলোসিস্টাইটিস, কার্সিনোমা ব্রেস্ট, এটা খুব ভালো করে পারতাম। মানে এটার এমন কোনো নারী নক্ষত্র নাই আমি জানতাম না, আমার এরকম ছিল আর কি। তো আমি যখন পরীক্ষা দিতে যাই আমার লং কেসটা পরে হলো একজন মহিলা, বয়স্ক ভদ্র মহিলা, ওনার বয়স ধরো অ্যারাউন্ড 60-65 হবে। তো ওনাকে যাই জিজ্ঞেস করলাম, মা আপনার কী সমস্যা? তো উনি তখন বলতেছে আমার চাকা আছে ডান পাশে, হাত মানে দেখাইলো আর কি। হ্যাঁ, তো উনি একদম, তাই বলছি যে এটা কার্সিনোমা কোলন ছাড়া তার কিছু না এই বয়সে। তো উনি যে ধরো একদম মেকআপ টেকআপ করে একদম চোখ ছাড়া আমি ওনার আর কিছুই দেখতেছি না, ঠিক আছে। তো ওনার হিস্ট্রি নিলাম। এখন হিস্ট্রিতে মানে হিস্ট্রিটা ইজ আ লং হিস্ট্রি। হ্যাঁ, তো তোমরা জানো যে কার্সিনোমার হিস্ট্রি কিন্তু একটু রিলেটিভলি শর্ট হিস্ট্রি হওয়ার কথা, তাহলে ওনার হিস্ট্রি দেখি অনেক লং হিস্ট্রি। এটা আমাকে একটু বদার করতেছে। উনি বলে বাবা আমার 3-4 মাস ধরে পেট ব্যথা। আমি বারবার জিজ্ঞেস করলাম আপনার অল্টার্ড বাউল হ্যাবিট আছে কিনা, না নাই। পায়খানার সাথে রক্ত যায় কিনা, না যায় না। এখন পায়খানার সাথে রক্ত যায় কিনা এটা অনেক বয়স্ক মানুষই খেয়াল করে না। সো এটা মানে হইতে পারে, ইট মাইট বি মিসলিডিং হিস্ট্রি, এটা অনেকে নাও বলতে পারে। অ্যানিমিয়া হয়ে যাওয়ার কথা, অ্যানিমিয়া হলে দুর্বল লাগে, তো এটা ওনার ছিল কিছুটা। মানে অ্যানিমিয়া অ্যান্ড লাম্প এটাতেই ডায়াগনোসিস হয়ে যায় কার্সিনোমা সিকাম বা কার্সিনোমা রাইট কোলন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওনার 3 মাসের পেনের হিস্ট্রিটা আসলে আমি মিলাইতে পারতেছিলাম না, কোনোভাবেই মিলে না। পরে দেখি যে উনি আমাকে বলতেছে আমি একবার অপারেশন করাইছি। আমি বললাম 3 মাসে করাইছেন? বলে হ্যাঁ। তো 3 মাসে অপারেশনও করাইছে, তাহলে অপারেশন করে মানে তখন আমি ওনাকে বললাম যে মা আপনার পেটটা একটু দেখি। হ্যাঁ, তো ওনার পেটটা দেখাইলো, পেটের মধ্যে আমি অপারেশনের তোমার দাগ দেখি, কোনো দাগও পাচ্ছি না, ঠিক আছে। তো পেটের মধ্যে অপারেশন দাগও পাই না, আবার উনি বলতেছে অপারেশন করে। তাই আমি দেখলাম আর একটা ভেজালের হিস্ট্রি। আর বয়স্ক মানুষের হিস্ট্রি এমনিই ঝামেলা, কারণ ওনারা মানে যা বলে টিচার আসলে পারলে ওনারাই ওটাকে কন্ট্রাডিক্ট করে, উল্টা বলে। হ্যাঁ, তো পরে দেখলাম যে এটা তখন আমি পড়ি নাই। তো দেখলাম যে একটা কার্সিনোমা যদি রাইট কোলনে হয়, সে ধরো আইলিওসিকাল জাংশনটা হলো পুরো স্মল গাটের বা পুরো ইন্টেস্টাইনের সবচেয়ে মোস্ট কনস্ট্রিক্টেড পার্ট আর কি। তো আইলিওসিকাল জাংশনকে ন্যারো করে দিতে পারে। তো আইলিওসিকাল জাংশন যদি ন্যারো হয়ে যায় তখন ওইখানে আইলিয়ামে মানে ফুড পাস করতে পারে না, ফুড জমে থাকে, এবং আইলিয়ামে যে খাবারটা থাকে ওটা একদম মানে ডাইজেশনের লাস্ট পর্যায়ের দিকে থাকে। তো ইট ইজ ভেরি মাচ লাইক ডিগ্রেডেড ফুড প্রোডাক্ট। তো এখানে মানে এত পচনশীল খাবার থাকে যে ওটা আইলাইটিস করতে পারে। হ্যাঁ, আইলিয়ামে ইনফ্লামেশন করতে পারে। তা আমি বললাম যে 3 মাসের হিস্ট্রি, পেইনের হিস্ট্রিটা মনে হয় আইলাইটিসের হিস্ট্রি, এবং ওনার অপারেশনের হিস্ট্রিটা আমি মিলাইতে পারিনি। যেহেতু আমি মিলাইতে পারি নাই, ওনার হিস্ট্রি থেকে আমি অপারেশনের হিস্ট্রিটা পুরো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মানে প্রফ কিন্তু এরকম, মানে প্রফ পুরো ব্যাপারটাই হলো তুমি কি হিসাবে প্রেজেন্ট করবা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় রিয়েল হিস্ট্রিটা একটু মানে টেম্পারিং করতে হয়। তো যাই হোক, পরে আমার হিস্ট্রি প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল, আমি তো একটানা বলতে পারতাম, মানে ইংলিশে গড়বড় করে বলে গেছি জেনারেল এক্সামিনেশনের এভরিথিং। ওনার আরেকটা জিনিস, ওনার লাম্পটা আমি এক্সামিন করে আমি পাইছি একটা 3x4 সেন্টিমিটার লাম্প, খুবই ছোটো একটা লাম্প আর কি। আর কার্সিনোমা কলমে তো ডিআরি করা ফরজ। আর একটা মহিলা 70 বছরের মহিলা, তো ওনার ধরো হচ্ছে ওনার একই সাথে একদম মেকআপ করা, মানে এই মহিলাকে আমি ডিআরি করি কীভাবে? আর প্রফ তো ঢাকা মেডিকেলে প্রফ হয় যখন, আমাদের 3 তলায় প্রফ হয়, তো ডিআরি করার নিয়ম হলো আলাদা একটা সেটিংয়ে নিয়ে ওই স্ক্রিন দেওয়া থাকে নিয়ে ডিআরি করতে হয়,
এটা টাইমেরও ওয়েস্ট। তো আসলে ডিআরই প্রফে দেখবা যে করতে হয় না, তো ডিআরির জাস্ট ফরম্যাটগুলো লিখে দিতে হয়। আর কাস্টমার রাইট করানো তো আসলে ডিআরিতে কিছু পাওয়া যায় না। তো তো ডিআরির এরকম সুন্দর করে লিখবা। মানে টার্মটা কিন্তু ডিআরই না, টার্মটা হলো পার রেক্টাল এক্সামিনেশন। পার রেক্টাল এক্সামিনেশনের 3টা পার্ট। একটা হলো তোমার ইন্সপেকশন, তারপরে হলো ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, লাস্ট পার্ট হলো প্রক্টোস্কোপি। তো ইন্সপেকশনে যেমন আমি ওনার ক্ষেত্রে সুন্দর করে একটা অ্যানাল ট্যাগ আছে, এত পজিশনে কোনো ফিশার নাই, আলসারেশন নাই, হ্যাঁ, ফিকাল সয়েলিং নাই, হ্যাঁ, কোনো ভিজিবল হেমোরয়েড নাই, এগুলো লিখলাম। আর ডিআরিতে একটা নর্মাল ফাইন্ডিং লিখলাম, অ্যানাল টোন নর্মাল, গ্রিপ নর্মাল, কোনো লাম্প পাই নেই, হ্যাঁ, এটা লিখলাম। প্রক্টোস্কোপি কুড নট বি ডান। প্রোফাইল প্রক্টোস্কোপি আসলে তোমরা করবা, এটা এক্সপেক্ট করা, এটা মানে ওয়াজ নট ডান লিখলেই সারা খুশি। আচ্ছা, তো ডিআরই তো করি নেই, ওনাকে তখন কাউন্সেলিং করতে হয়, বা তোমরাও কাউন্সেলিং করবা যে মা আপনার পায়খানা রাস্তা দিয়ে আঙ্গুল ঢোকা একটা পরীক্ষা করা লাগতো, এটা তো বুঝে নিই একটু অস্বস্তিকর, আপনার জন্য অস্বস্তিকর। তো স্যাররা যদি জিজ্ঞেস করে বলবেন যে হ্যাঁ করছি, ঠিক আছে, এটাই শিখাই দেওয়া। তো পরে স্যার পরীক্ষা নিতে আসলো। পরে স্যার আমাকে পেট টেট দেখলো। স্যার দেখি হিস্ট্রি খুব সুন্দর করে শুনে, খাতা খুব ভালো করে চেক করতেছে। চেক করে ওনারা ওইটাতে কোনো ফল্ট বাই করতে পারলো না। ফল্ট বাই করতে না পারে দেখবে আবার সাবজেক্ট সারা দেখবে একটু খুঁতখুঁতা, মানে কেউ খুব ভালো পরীক্ষা দিচ্ছে, এটা আবার আমাদের পছন্দ না। পরে যেটা হইলো যে উনি পেশেন্টের পেট দেখা শুরু করল। পেট যখন দেখে, আমি লাম্প পাইছি হইলো জাস্ট ধরো এতটুকু সাইজ, 3 to 4 সেন্টিমিটার। তো স্যার আমাকে বলতেছে তুমি কি শিওর লাম্প 3 to 4 সেন্টিমিটার? আমি বললাম জি স্যার। পরে উনি আমাকে দেখালো তুমি তো লাম্প এক্সামিনই করতে পারো নাই, বলে উনি বলতেছে যে এই যে দেখো কত বড় লাম্প। বলে উনি একটা লাম্প দেখাইলো যেটা রাইট হেলিক ফসা থেকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন পর্যন্ত। এখন খুব সিনিয়র প্রফেসর, এখন ওনাকে আর কি বলবো, আমি বললাম জি স্যার আমার ভুল হয়ে গেছে। এখন এত বড় লাম্প থাকলে মানে দুনিয়ার কোনো পেশেন্ট বাঁচে না। আমি আমার সার্জারির এত বছরের ট্রেনিংয়েও ধরো এত বড় লাম্প করা দেখিনি। স্যার বলছে স্যার ইজ অলওয়েজ রাইট। আমি বললাম জি স্যার। পরে হলো উনি পেটের মধ্যে মহিলাটার একটা বাইট করলো, অ্যাপেন্ডিসেক্টমির স্কার, হ্যাঁ, তোমার ম্যাকবার্নিস পয়েন্টে গ্রিডার্ন ইনসিশন বাইট করলো। এখন ওই ইনসিশনটা আমি মিস করছিলাম। কেন, মহিলাটা ছিল একটু মানে চাবি আর কি। তো মোটা দেখে ওই মানে পেটের যে ওই ভুঁড়ি যে ইনসিশনের উপরে বসেছিল। আর আমি তো পেশেন্টের, আমার ফোকাস ছিল লাম্পে। যেমন ধর একটা মহিলার হার্নিয়াল অরিফিস, এই হাবিজাবি এত কিছু তো প্রফে দেখার টাইম নেই। তো আমি লাম্প এক্সামিন করতে আসছি, আমি জানি লাম্পের মানে ফাইন্ডিং দিয়েই আমার পরীক্ষা শেষ হবে। আবার ধরো লিভার পালপেশন, স্প্লিন পালপেশন, এগুলো পরীক্ষার পার্ট হিসেবে আছে, কিন্তু সার্জারিতে এগুলো কেউ করে না, কারণ সার্জারিতে এগুলো কিছু পাওয়া না। তো আমি ওনার ওই পেটের ভুঁড়ি সরায় ম্যাকবার্নিজ ওই গ্রিডায়ন ইনসিশন আমি আসলে মিলাইতে পারিনি, হ্যাঁ। তো পরে যেটা বুঝলাম, এই মহিলার আইলাইটিস ছিল, আসলেই ছিল, এবং থাকার কারণে কোনো এক মানে সার্জন যে প্রপারলি ডায়াগনোসিস না করতে পারে, ওনার আইলাইটিসকে উনি অ্যাপেন্ডিসেক্টমি ভাবে অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলছে, ঠিক আছে। তো করে পরে তো দেখা যায় অ্যাপেন্ডিক্স নর্মাল, পরে সেলাই করেছে, কিন্তু মহিলার তার ব্যথা ভালো হয়, কারণ দ্য লাম্প ওয়াজ দেয়ার। আচ্ছা, তো আমি হিস্ট্রিটা মানে ওভারলুক করছিলাম, কারণ আমাকে যখন বলে যে অপারেশন করা, আমি বুঝতেছি কার্সিনোমা, আবার 60-70 বছর তো আবার অ্যাপেন্ডিসেক্টমি হয় না, মানে অ্যাপেন্ডিসাইটিস হয় না। তো এটা আমি মিলাইতে পারি নাই। তখন আমি দেখলাম যে অপারেশন করা, তো কার্সিনোমার মানে সিকাম বা কার্সিনোমা অ্যাসেন্ডিং কোলনের অপারেশন হবে হলো একটা মিডলাইন ইনসিশন থাকবে, মিডলাইন ইনসিশন করি, তাহলে কী অপারেশন করছে, তাহলে এটা আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু বুঝতে না পারলে স্কিপ ইট, মানে এইভাবে স্কিপ করে হিস্ট্রিটাই লুকাই ফেলছিলাম। পরে বললাম জি স্যার, মহিলা তো উনি আমাকে কিছু বলেন নাই, আর পেটের ভুঁড়ির জন্য দেখতে পাই। পরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে। পরে কার্সিনোমা রাইট কোলনে অনেকগুলো কোয়েশ্চেন করলো অনেকক্ষণ ধরে। তো পরে ওগুলো পারলাম টারলাম। পরে আমাকে লাস্টে যেটা হয়েছিল যে আমাকে বলছে তুমি অপারেশন কী করবা, বললাম যে স্যার রাইট হেমিকোলেক্টমি। পরে আমাকে বলছে কী কী ভেসেলস লাইগেট করবা। তো আমার আবার অপারেটিভ সার্জারির প্রতি তখনও একটা ঝোঁক ছিল। তো ভেসেল কী কী লাইগেট করবা সুন্দর মতো বললাম। পরে বলতেছে আচ্ছা অপারেশন দেখছো? তো আমি আসলে দেখছিলাম, মানে ইউটিউবেও দেখছিলাম, রিয়েল লাইফেও দেখছিলাম। পরে বললাম জি স্যার। পরে বলতেছে আচ্ছা পেট কাটার পরে ফার্স্ট স্টেপ কী করবা। তো ফার্স্ট স্টেপ কী করবো, তখন আমি বললাম যে স্যার অ্যাবডোমেন এক্সপোজার করার পরে আমি ডিজে জাংশন খুঁজবো, এবং ডিজে জাংশনকে ধরে আমি স্মল গার্ডকে মোবিলাইজেশন করবো। পরে এই কথাটা শুনে স্যার খুব খুশি হয়ে গেল, এবং পিছিয়ে ধরেন আরেকজন প্রফেসর ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, ওনারা দেখলাম খুব খুশি হলো। পরে দেখলাম লাস্টে একটা কোয়েশ্চেন করছে যে এই যে ডিজে থেকে যে স্মল গার্ড মোবিলাইজেশন করবা, এটা কোন দিক থেকে কোন দিকে হবে। তো
এটার পরে পারছি আর কি। এটাতে ওনার অনেক মানে শকটি হয়ে গেছিলো আর কি, পরে ওটাতে অনার্স মার্ক দিল। আচ্ছা, পরে ধরো শর্ট কেস যখন দিই, আমি তো থাইরয়েড দিছি আর হলো তোমার ইয়ের উপর পরীক্ষা দিছি, আর একটা ছিল আমার আলসার। তো তোমরা যখন প্রপ দিবা ইউজুয়ালি মানে সার্জারি তো ওয়ার্ড রিলেটিভলি ছোট, তো কী কী শর্ট কেস দেওয়া হচ্ছে এটা অলরেডি জেনে যাবো আর কি। হ্যাঁ, কোন পেশেন্ট কোন বেড নাম্বার এগুলো সব জেনে যাবো। অনেক সময় সিএরা যেটা করে, যেমন ঢাকা মেডিকেলে সিএ যেটা করে যে পেশেন্টগুলোকে সরাই দেয়, কারণ পেশেন্ট টক্সিক হয়ে যায়। তো তোমরা এই মানে সিএর সাথে একটু ভালো খাতিরদার থাকলে পেশেন্টগুলোর আপডেট পেয়ে যাবা। এবং পেশেন্ট তো টক্সিক হবে, ধরো এক পেশেন্টকে যদি 100 জন মিলে দেখে একটু টক্সিক হবে। তো এটারও ওয়ে আছে, ধরো পেশেন্টে যখন দেখতে যাবে একটু খাবার নিয়ে গেলা কয়েকজন মিলে, হ্যাঁ, কোনো হেল্প নিয়ে গেলাম ওনার সাথে যা যিনি থাকেন, হ্যাঁ, তার জন্য কিছু নিয়ে গেলে, এগুলো করলে পেশেন্টরা দেখাতে অনেক কমফোর্টেবল হয়। তো আমরাও যেমন প্রফের আগে আমরা জানতাম কী কী শর্ট কেস থাকতেছে, লাম্প কী কী থাকতেছে, তোমরা সবাই জানবা। তো ঢাকা মেডিকেলে আমাদের একটা সার্কোমা ছিল শোল্ডারে, তারপরে পায়ে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল আমরা যখন পরীক্ষা দিই। তারপরে পরীক্ষার সময় মানে একটা ডার্ময়েড আবার একটা সেবাসিস সিস জোগাড় করছিল। আর আমার তো থাইরয়েড ছিল, তো থাইরয়েড যেমন এখানেও ওইরকম যে তোমরা যেরকম এক্সপেক্ট করো যে স্যার বা ভাইয়া মানে আমাকে টিপিক্যাল বলবে এক্সামিন দ্য থাইরয়েড, ব্যাপারটা এরকম না। আমি যেমন পেশেন্টের সামনে গেলাম, আমাকে স্যার বলছে ইন্সপেক্ট দ্য পেশেন্ট, হোয়াট ডু ইউ সি, ঠিক আছে। তো এটাতে অনেকে অনেক বেশি কথা বলছে, তাদের ফেলও করাইছে। তাই আমি বললাম স্যার আই ক্যান সি আ সোয়েলিং দ্যাট ইজ লোকেটেড ইন দ্য এন্টায়ার মিড লাইন অফ দ্য নেক। তখন বলছে ওকে, হাউ ডু ইউ কনফার্ম দিস দ্য থাইরয়েড সোয়েলিং। তাই বললাম স্যার আজ দ্য পেশেন্ট টু ডিগ্লুটেট। পরে বলছে আচ্ছা তো করো, করলাম। পরে ডিগ্রেডেশনে মুভ করে, পরে জিজ্ঞেস করছে কেন মুভ করে। এখন এটারও ধরো তোমাদেরও যদি জিজ্ঞেস করি, ধরো সামনে প্রফ দিবা যারা, তারাও দেখবো এক এক সময় এক এক কথা বলবো, যে বলো যে ভাইয়া থাইরয়েড ল্যারিংসের সাথে লাগানো দেখে মুভ করে, পার্শালি কারেক্ট। অনেকে বলে যে ভাইয়া ডিউ টু বেরিজ লিগামেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ অলসো পার্শালি কারেক্ট। কিন্তু এটা প্রপার অ্যান্সার হলো থাইরয়েড একটা ফাঁসা দিয়ে এনকাভার্ড থাকে, হ্যাঁ, সেই ফাঁসাটার নাম হলো প্রিট্রাকিয়াল ফাঁসা। এই ফাঁসাটা যখন পিছে যায়, এই ফাঁসাটা কনডেন্স হয়, একটা অনেকগুলো ফাঁসা একসাথে জড়িত হয় এবং জড়িত একটা লিগামেন্ট ফর্ম করে, যেটার নাম হলো বেরিজ লিগামেন্ট। এই বেরিজ লিগামেন্টটা থাইরয়েডকে ল্যারিংসের যে কার্টিলেজ এটার সাথে কানেক্ট করে রাখে। যেহেতু কানেক্ট করে রাখে ডিউরিং ডিগ্লিটেশন, when the larynx moves the thyroid moves along with it। তাহলে এই এক্সপ্লেনেশনটা ফুল দেওয়ার চেষ্টা করবো, স্যাররা প্রেফার করি। পরে আমাকে স্যার বললো এটা কি থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে। আমি বললাম স্যার সিন্স দিস ইজ আ ভেরি বিগ সোয়েলিং, চান্স অফ ইট বিং আ থাইরোগ্লোসাল সিস্ট ইজ ভেরি লেস। পরে অনেক খুব খুশি হয়ে গেছে। পরে হোয়াট ইজ ইয়োর পসিবল ক্লিনিক্যাল ডায়াগনোসিস জিজ্ঞেস করলে, আমরা স্যার মাল্টিনোডুলার গয়টার। অবশ্যই কার্সিনোমা হইতে পারে কিনা, কার্সিনোমা স্যার হইতে পারে না, কারণ এত বড় সোয়েলিং আসলে কার্সিনোমা হইতে পারে। উনি আরও খুশি হয়ে গেল, গুড। পরে বলতেছে যে কোন জায়গার সাথে সম্পর্ক আছে, বাংলাদেশের উত্তরবঙ্গে কেন হয়, আয়োডিনের অভাব, ওইটার প্যাথোফিজিওলজি কি, ওখানে মাল্টিনোডুলার গয়টারের একটা প্যাথোফিজিওলজি আছে, যেটা তোমরা রিটেনেও পড়বা, ওইটা বললাম। পরে খুব খুশি হয়ে গেছে। পরে আমাকে দুইটা টেস্ট করতে দিয়েছে, যে আমাকে নেভজিগিয়ার সাইনটা দেখাও, বেরিজ সাইন দেখাও, ককার সাইন দেখাও, এই পেশেন্টের অপারেশন কী করবে বলে শেষ। তো ধরো আমার এক্সামিনেশন ওয়াজ ভেরি সুইফট এবং শর্ট কেস যা করবে সাথে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে সারা খুব খুশি হয় আর কি। তো আচ্ছা, পরে গেলাম একটা পাশের যে শর্ট কেসটা ছিল, পাশের একটা মহিলা ছিল, একটা পায়ে একটা হিলিং বা হিলড আলসার ছিল আর কি, একদম গ্র্যানুলেটিং টিস্যুতে ভরা। এখন আমরা যারা পরীক্ষা দিতাম, বা ধরো আমি সার্জারির পরীক্ষা প্রথমেতেই নেই, সার্জারি দিচ্ছি মনে হয় 4 না 5 দিন পরে। তো তোমরা জানতাম যে এই মহিলা পরীক্ষায় থাকবে, ওনার একটা এরকম আনসার আছে এটাও জানতাম। পরে যেমন ওনার পরে যেরকম আমরা জানতাম যে ওনার হলো তোমার অপোজিট পায়ে একটা ম্যাল ইউনিয়ন ছিল, হ্যাঁ, এটা মানে আমাদের যারা যারা পরীক্ষা দিচ্ছে আগে তারা বলে দিচ্ছিল আর কি। তো আমার টার্গেটই ছিল যে এই আলসার যদি আমি পাই, আমি ম্যাল ইউনিয়নের ভিতরে ঢুকবো, এটা আমার টার্গেটই ছিল, কারণ আমি মার্ক তুলব, হ্যাঁ। তো যখন পরীক্ষা দিতে যাই, তো স্বাভাবিকভাবে মহিলার কাছে বসলাম, তো কেস জানি যে এটা একটা গ্র্যানুলেটিং আলসার বা একটা গ্র্যানুলেটিং মুন্ড আর কি। তো ওনার 2 পা আমি একদম এক্সপোজ করলাম, আপ মিড থাই, ঠিক আছে। এক্সপোজ করার পরে ওই পায়ে আমি একটা ভিজিবল ডিফর্মিটি দেখলাম, যে একটা ম্যাল ইউনিয়ন হয়ে থাকলে পায়ের মধ্যে দেখবো যে হাত দিয়ে এরকম, হ্যাঁ, তো একটু গর্ত আছে আর কি। ওইটা দেখে ওইটা ইন্সপেক্ট করতে, মানে ওইটা পালপেট করলাম। পালপেট করার পরে স্যার আমাকে বললো ইন্সপেক্ট দ্য উন্ড, মানে যখন বলছে তখন আমি ওইটা পালপেটও করছি, ঠিক আছে। তখন আমাকে স্যার বলছে তুমি 2 পা এক্সপোজ করলা কেন। আমি বললাম টু স্যার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, হ্যাঁ। পরে বলছে ভেরি গুড। পরে বলছে মিড থাই পর্যন্ত কেন খুললো, এটা অনেকে জানো না যে আলসারে মিড থাই পর্যন্ত কেন খুললো। কারণ আলসারের প্রিন্সিপাল হলো, বলা হয় যে ইউ হ্যাভ টু এক্সপোজ আপ টু দ্য প্রক্সিমাল ড্রেনিং লিম্ফ নোড। তাহলে তোমরা আলসার পাও পায়,
তো পায়ের আলসারের প্রক্সিমাল ড্রেনিং লিফ নোড হলো পপপেটিয়াল লিফ নোড, তাহলে পপপেটিয়াল লিফ নোড পর্যন্ত তোমাকে খুলতে হবে, ঠিক আছে। এবং স্যার অনেক সময় এমনভাবে কোয়েশ্চেনটা করবে তোমার মনে হবে যে তুমি করে ভুল করে ফেলছো, বাট না, তোমার ব্যাখ্যা জানতে হবে, ব্যাখ্যাটা ছাড়তে হবে। আচ্ছা, পরে বললো যে ওই পায়ে কেন হাত দিল, স্যার আই স দ্যাট দেয়ার ইজ আ ভিজিবল ডিফর্মিটি অফ দ্যাট লেগ। আচ্ছা গুড, এটা কি মনে হয়েছে তোমার কাছে? স্যার দ্যাট ইজ আ বোনি ডিফর্মিটি, পসিবলি এ ম্যাল ইউনিয়ন। হ্যাঁ, পরে ম্যাল ইউনিয়নের সংজ্ঞা জিজ্ঞেস করলো, এটা কি নন ইউনিয়ন হইতে পারে জিজ্ঞেস করলো। নন ইউনিয়ন হইতে গেলে 9 মাস সময় লাগে। তাই বললাম স্যার আমার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি 6 মাসের, সো দিস ইজ পসিবলি ম্যাল ইউনিয়ন, নট আ নন ইউনিয়ন। সো ভেরি গুড। পরে ম্যাল ইউনিয়নের অপারেটিভ কী করা যায় এটা জিজ্ঞেস করছিল আমাদের ওই অর্থোপেডিক্সের একজন স্যার ছিলেন, অর্থোপেডিক্সের এইচওডি, উনি জিজ্ঞেস করতেছিলেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, অনেক ভালো পারছো, এই পায়ে দেখো কী আছে। আমার স্যার দিস আলসার, হিল্ড আলসার। বলছে এখানে কী করবা, তো তখন ডিরেক্টলি অ্যান্সার দিছে একটাই, স্যার আই উড লাইক টু ডু উন্ড কাভারেজ বা স্কিন গ্রাফটিং। বলছে আচ্ছা স্কিন গ্রাফট কোত্থেকে নিবা, এটার অ্যান্সার হলো ইপসিল্যাটারাল থাই। ইপসিল্যাটারাল থাই কেন ইপসিল্যাটারাল, কারণ ইপসিল্যাটারাল হলো যেই পায়ে লিশন সেই পাটা তো সে বেশি মুভ করতে পারতেছে না, তাহলে সেই পায়ে তুমি আরেকটা ক্ষত করতে পারো, তাহলে মানে দুই পায়ে ক্ষত করে দুই জায়গায় মরবিডিটি তৈরি হয়, এটা পেশেন্টের জন্য ঝামেলা। থাই কেন, কারণ থাইয়ের সার্ফেস এরিয়া অনেক বেশি। থাই বাদে কোথা থেকে নেওয়া যায়, বাটক থেকে নেওয়া যায়, ব্যাক থেকে নেওয়া যায়, ঠিক আছে, আর ইভেন আম্বেলিকাস থেকেও নেওয়া যায়। হ্যাঁ, থাই দিয়েই সাধারণত কাভার হয়ে যায়। পরে আমাকে জিজ্ঞেস করছে স্কিন গ্রাফটে একটা ইনস্ট্রুমেন্ট লাগে স্পেশাল কাটার জন্য, এটা নাম জানো কিনা, নাম হলো হামভিজ ব্লেড। হ্যাঁ, এটা বলে শেষ করছে, তো ওনারা খুব খুশি। আচ্ছা, এরপরে তো শর্ট কেস এর পরে লং কেসের ভাইভা হয়েছে, লং কেসের ভাইভা নিয়ে অলরেডি কথা বলছে। এরপর যখন বোর্ড ভাইভা শুরু হয়, বোর্ড ভাইভা জাস্ট কার্ড কোয়েশ্চেন আর কি, এবং আমার তো ধরো কার্ড কোয়েশ্চেন অনেক ভালো করে পড়া ছিল। কার্ড কোয়েশ্চেনে যেটা হয় যে অনেক হাবিজাবি কোয়েশ্চেন থাকে, এবং যারা ঢাকা মেডিকেলের আসছো কার্ড কোয়েশ্চেন একদম ছোটস্থভাবে জানতে হবে। এবং ঢাকা মেডিকেলের একটা প্যাটার্ন আছে, সেটা হলো কার্ড কোয়েশ্চেনগুলো ইন দেয়ার কোয়েশ্চেন প্যাটার্ন ইজ নট ইউনিফর্ম। দ্যাট মিনস অনেক মানে প্রতিটা কার্ডে 3টা করে কোয়েশ্চেন থাকে, তো অনেক কার্ড আছে যেটা কোয়েশ্চেন অনেক ইজি, মানে তুমি 1 নম্বরটা ইজিয়েস্ট, 2 তার থেকে একটু টাফ, 3 অনেক টাফ। তুমি মানে আমাদের যে মানে সাবজেক্ট প্রিন্সিপাল হলো এরকম, তুমি যদি কোনো কার্ড কোয়েশ্চেনের 1 নম্বর কোয়েশ্চেন না পারো, হ্যাঁ, তুমি এখানে পাস করবা না, ঠিক আছে, মানে ওই কার্ডে তোমাকে ফেল ধরা হবে। কিন্তু এটা আসলে ঠিক না। কেন ঠিক না, কারণ আমাদের আগের ব্যাচের এক বড় ভাইয়ের ঘটনা বলি, উনি একটা কার্ড তুলছিল, কার্ডের একটা সিনারিও ছিল অর্থোপেডিক্সে, ওই সিনারিওটার ডায়াগনোসিস ছিল সুডেক্স ডিস্ট্রফি। এই টার্মটার সাথে হয়তো অনেকে এখন পর্যন্ত শুনোই নেই। তো ভাই স্বাভাবিকভাবে কার্ড ওনার কমন পড়ে নেই, উনি হা করে তাকাইছিল। পরে অনেকে বলছে ধর এটাই পারো না, বলতেছে আচ্ছা ফোর আর্মের মাসেলগুলোর নাম বলো। এখন দিতে আসছো ফাইনাল প্রফেস সার্জারি ভাইভা, তুমি কি ফোর আর্মের মাসেল কী কারো মনে থাকে, ওইটাও ভাইয়া পারে না। এরপর ওনাকে ওই ভাইভা বোর্ডে ফেল করে দিচ্ছে। তাহলে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা কার্ড উইল নট বি ইউনিফর্ম। তো তুমি একটা কার্ড তুললা যেখানে ধরো কনজেনিটাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ আছে অর্থোপেডিক্সে, তো তুমি তো আকাশ থেকে পড়তে পারো, হ্যাঁ, তুমি তো নাও জানতে পারো, কিন্তু প্রত্যেকটা কার্ড কোয়েশ্চেন মানে ভাইভাতে এই জায়গায় প্রচুর ফেল হয়, অ্যাটলিস্ট ঢাকা মেডিকেলে। বাকি মেডিকেলের কার্ডে এরকম হয় না, অনেক সময় স্যাররা নিজেদের মন থেকে প্রশ্ন করে, দ্যাট ইজ অলসো গুড, ঠিক আছে। আচ্ছা, কার্ড কোয়েশ্চেন যখন শেষ হয়ে যাবে তখন হলো তোমার বেসিক্যালি সার্জারি পরীক্ষাটা শেষ। আর সার্জারিতে একটু যদি প্রবলেম হয় তখন আবার আইএনটি দিয়ে ব্যাকআপ দেওয়া যায়, ঠিক আছে, এটা হয়তো আমি আইএনটি ক্লাসে বলবো। ঠিক আছে, আজকের ব্যাপারে এতটুকুই। আমার কোর্সের ডিটেল, দেন তোমাদের অস্পের জন্য যে নোটটা এবং তোমাদের লং কেসের যে নোটটা, এগুলো সব আমি হয়তো কমেন্ট বক্সে দিয়ে রাখবো, কেউ যদি চাও এখান থেকে চেক করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।